রাজশাহী রাজশাহী হ্যালো রাজশাহী। আপনার বাদাম কি বেচা কিনা হচ্ছে না? টুকটাক হয়, এক আধ কেজি বেচা হয় সারাদিন। তাই হয়েছে, এখানে কচ্ছপ থাকতো কিন্তু সেগুলা এখন নাকি আর নাই, সেগুলো মারা গেছে সব। আর এখানে আপাতত মাছ চাষ করা হয়। ছোটোবেলায় আমরা এই হাঁড়ি পাতিলগুলোতে ভাত রান্না করতাম, তরকারি রান্না করতাম সবাই মিলে, বেশ ভালো লাগতো। এটা অনেকদিন পরে এসে দেখে খুব ভালো লাগছে। এটা হচ্ছে রাজশাহী যে দরগাপাড়া, ওই দরগাপাড়ের যে পদ্মার পাড়, রাজশাহী তো পদ্মা নদীর তীরে অবস্থিত, সেই রাস্তায় আছি এখন। দেখেন এখন সিরিয়ালে চলে গেল, কি সুন্দর পরিপাটিভাবে রাস্তাটা পিচ ঢালাই করে সাজানো আছে, মনে হচ্ছে যেন পুরো শহরটাই পার্কের মতো সাজানো। আর ডান পাশে তো হচ্ছে পদ্মা নদী, একটু পরেই নামবো ওখানে। আর এই বাম পাশ দিয়ে আর কি পদ্মার ধার ধরে একদম সুন্দর। সামনে হচ্ছে টি বাঁধ, রাজশাহী যে পদ্মা নদীর টি বাঁধ, অনেক নাম করা, অনেক ফেমাস হয়ে গেছে জায়গাটা। তো আমি সামনে যাব এখন দরগাপাড়ার সামনে, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার আছে, সেখান থেকে আমি আপনাদের ভিউগুলো দেখানোর চেষ্টা করব। রাজশাহী এত সুন্দর, এই জন্যই বলে রাজশাহী সুন্দরতম নগরী, পরিষ্কার পরিচ্ছন্ন নগরী। আর এখন স্কুল ছুটি হলো মাত্র। এটা একটা মসজিদ, কত পুরনো মসজিদ। এটা বাড়ি আর পাশে মসজিদ। রাজশাহী আসবেন আর পদ্মা নদী ঘুরবেন না, আর এই পদ্মা নদীর যে আশপাশে যে সৌন্দর্য, যে প্রকৃতি যেগুলো আছে, এগুলো দেখবেন না, তাহলে রাজশাহীর আপনি কিছুই দেখেননি। রাজশাহীর শহরের মধ্যে তো আছেই, শহরের বাইরে পদ্মা নদীর পাড়ে এত সুন্দর পরিবেশ, সত্যি আমি অনেক মুগ্ধ হয়েছি। আপনি ভিডিওতে এই দেখছেন, দেখেন ওই সাইডটা, এটা মনে হয় ঈদগাহ ময়দান, যত সম্ভব রাজশাহী ঈদগাহ ময়দান। মামা এটা ঈদগাহ ময়দান না? হ্যাঁ, অনেক সুন্দর, অনেক মনে হচ্ছে যেন রাজপ্রাসাদ, কোনো মুঘল আমলের, মনে হচ্ছে সম্রাট শাহজাহান তৈরি করে রেখেছে, এমন মানে ডিজাইন, কারুকার্য, ভাবতেই অবাক লাগছে। রিক্সায় যেতে যেতে পদ্মা নদী দূরে, এই সামনের দিকে একটু চর পড়ে গেছে, কিন্তু দূরে দেখেন যে পদ্মা নদীর যে পানিগুলো থই থই করছে, মনে হচ্ছে যেন কুয়াশার মতো সাদা সাদা হয়ে আছে। রাজশাহী আসলে আপনারা এই মামাকে পেয়ে যাবেন। ওনাকে যদি দেখতে পান, উনি অনেক হেল্পফুল, উনি অনেক সুন্দরভাবে আমাদেরকে ঘোরালো, কিন্তু ভাড়া তেমন একটা রাখেন নাই। উনি সব জায়গা চিনে রাজশাহীর। ওনাকে যদি পেয়ে যান, মামা আপনার নাম কি? মোহাম্মদ হানিফ। ওনার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ। তো আমি এখন চলে এসেছি হচ্ছে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের মাজারে। উনি হচ্ছে দরগাপাড়া, যেটা আর কি পদ্মা নদীর পাশে। পদ্মা নদী হচ্ছে রাস্তার ওই পারে, আর দরগাপাড়া যে মাজারটা, সেটা হচ্ছে এই পারে। তো রাজশাহীর সব থেকে বিখ্যাত একটা মাজার, মানে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের যে মাজারটা, সমাধি যেখানে হয়েছে, সেইখানেই আছি। এই হচ্ছে পদ্মা নদীর পাশেই যে দরগাপাড়া, এই দরগাপাড়া মাজার, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার। ওই পাশটাই ভাঙ্গা হচ্ছে, কারণ নতুনভাবে মাজারের সংস্কার চলছে। আর এখানে না আগে কুমির থাকতো, হয়েছে এখানে কচ্ছপ থাকতো, কিন্তু সেগুলা এখন নাকি আর নাই, সেগুলো মারা গেছে সব। আর এখানে আপাতত মাছ চাষ করা হয় তেমন। আর এই পাশটায় আর কি মাজারের সংস্কার, যে সংস্কারের কাজের জন্য ভাঙাচূড়া বাউন্ডারি দিয়ে ঘিরে রেখেছে, যাতে ওনারা মাজারটা সুন্দরভাবে তৈরি করতে পারে। আর এই পাশটাই হচ্ছে পুকুর, এখানে মাছ চাষ করা হয়, তেমন কিছু নাই এখন। আগে শুনতাম লোককথায় যে এই মাজারের পানি দিয়ে গোসল করলে অনেক প্রবলেম দূর হয়, এরকম কুসংস্কার অনেক শুনেছি। এখন আদৌ সত্য কিনা আমার তা জানা নাই। আর দেখি, চেষ্টা করি
এই ভিতরে তো ভিডিও করতে দিবে না। তো শাহ মখদুম রহমতুল্লাহ আলাই যেখানে শায়িত আছেন সে জায়গায় হয়তো বা ভিডিও করতে দিবে না যত সম্ভব। আর শাহ মখদুম রহমতুল্লাহ আলাই সমাধি কোনটা ওইটা? ওই সাদা যে জায়গাটা দেখা যাচ্ছে, ওই যে ওখানে কাজ চলছে, মাজারের সংস্কারের কাজ চলছে। ওই যে সাদা যে গম্বুজের নিচে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক ওই জায়গাটাই আর কি শাহ মখদুম রহমতুল্লাহ আলাই শায়িত আছেন। আর এখানে মাজারের সব কাজ চলছে। আমার খুব ইচ্ছে ছিল যে রাজশাহী আসলে আমি এই শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের মাজারে আসব, এখানে দেখব। তো ওই সাইডে যেহেতু কাজ চলছে, যদিও বা ভিডিও করতে যদিও বা দিতেন, কিন্তু কাজ চলছে, এই জন্য আবার এখন নামাজের সময় হয়ে গিয়েছে। এটা হচ্ছে মাজারের যে মূল ফটক। মাজার তৈরি করার আগেই মূল ফটকটা তৈরি করে ফেলেছেন ওনারা। তারপরে ভিতরে বাকি অংশের কাজ চলছে, যেটা আপনারা প্রথমেই দেখলেন। এটা মাজারের মূল ফটক। তারপরে আশপাশ দিয়ে বাউন্ডারি দিয়ে আর কি পুরো মাজারটা সংস্কার করা হবে। তো চলেন আজকে মাজারের এই সাইডটা দেখলেন, পদ্মার সাইডটা দেখি এবার। এখান থেকে জাস্ট ভিউটা দেখেন পদ্মা নদীর। এই যে শহরের যে পানিগুলো পদ্মা নদীতে যাচ্ছে, এখানে একটা ঝুলন্ত সেতু করা হয়েছে। আমরা এখন প্রায় চলে এসেছি পদ্মা নদীর পাশে। ভিউটা দেখেন শুধু। এখানে চায়ের স্টলে চা বসানো হয়েছে, ধোঁয়া উঠছে। আর এই পাশটায় সুন্দর সাজে সেজেছে পদ্মা নদী। কত সুন্দর লাগছে, সবাই মাছ মারছে, এখানে সবাই ঘুরতে এসেছে। পদ্মা নদীর ওই পাশে চরের ওই পারেও একটা নদী। আর ওই পাশটাই কিন্তু হচ্ছে মুর্শিদাবাদ, ভারতের। ওই পাশে একটা বাংলাদেশের একটা ছোট্ট গ্রাম আছে, ওই গ্রামের পরেই হচ্ছে মুর্শিদাবাদ। আমি সামনে আর পিছনে হচ্ছে পদ্মা নদী। পদ্মার পাড়ে এমনভাবে রাস্তার সাইডগুলো সাজিয়ে রেখেছে, দেখতে বেশ ভালো লাগছে। রাজশাহীর মধ্যে ঘোরার যে স্পটগুলো আছে ঘোরার মতো, তার মধ্যে এই পদ্মার পাড়ের যেই সৌন্দর্য দেখতেই অনেক ভালো লাগে। এখানে সবাই জোড়ায় জোড়ায় আড্ডা দিচ্ছে। এখানে ভিডিও করা খুবই রিস্কি অবস্থা, সবাই জোড়ায় জোড়ায় বসে আছে। ভিডিও করতে কার ভিডিও হয়ে যায়, শেষে বাবা মা ধরে একদম কানমলা দিবে। খুবই ভয়ঙ্কর একটা অবস্থা ভিডিও করার ক্ষেত্রে। আর এই যে পদ্মার পাড়ে সুন্দর দোকান বসেছে, জুতার দোকান, কসমেটিক্স। এমন একটা ওয়েদার, তার মধ্যে না শীত না গরম, ওয়েদারটা বেশ মানানসই, অনেক ভালো। অনেক মানুষ, রাজশাহীর মানুষজন বিকালবেলা সবাই ঘুরতে আসে, ভার্সিটি ক্লাস শেষ করে, কলেজের ক্লাস শেষ করে এখানে সবাই ঘুরতে আসে। তো আমিও ভাবলাম যে রাজশাহী যখন এসেই পড়েছি, তো পদ্মার পাড় একটু ঘুরে যাই। এই যে এসে পড়লাম, যে ওইখানে সবাই মাছ মারছে। এই পদ্মা নদীর পানি, ওই পাশটায় মাঝে একটু চর। সূর্য অস্ত যাচ্ছে কেবল, ওই দূরে দেখা যাচ্ছে কাশফুল, সব কিছু আছে। পদ্মার পরে অনেকক্ষণ হলো, চলেন সামনের দিকে যাওয়া যাক। পাখিদের কিচিমিচি ডাক বেশ ভালোই লাগছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানে রাজশাহীর যত ঐতিহ্য আছে সব কিছু এই দেয়ালিকার মধ্যে ফুটিয়ে তুলেছে। তারপর হচ্ছে রেলগেট, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে রেলগেট, তারপরে হচ্ছে আমচত্বরের যেই কালারটা সেটা নষ্ট হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস। শহরবাতি, যে রাজশাহীতে যে ইদানিং সুন্দর যে আলোকসজ্জা, রাস্তায় যে শহরবাতিগুলো তৈরি করা হয়েছে সেটারই
আলপনা। আর এটা হচ্ছে রাজশাহী কলেজ। এগুলো মকমলের কাপড় দিয়ে তৈরি। খরগোশ, এইখানে অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আবার এই যে ছোট বাচ্চাদের খেলাধুলার যে হাঁড়ি পাতিল, ছোটবেলায় আমরা এই হাঁড়ি পাতিলগুলোতে ভাত রান্না করতাম, তরকারি রান্না করতাম সবাই মিলে, বেশ ভালো লাগতো। এটা অনেকদিন পরে এসে দেখে খুব ভালো লাগছে। এই যে ডিম ভাজি করার জন্য। তারপরে এইখানে ছোটকালের যে খেলাধুলার সংসার, ওই খেলাধুলার সংসারের সব কিছু এখানে আছে। বেলচা আছে ময়লা পরিষ্কার করে ফেলার জন্য। তারপরে গ্যাসের চুলা আছে। দেখতে ভালোই লাগছে, কি বলবো, মানে আমি জাস্ট অভিভূত হয়ে যাচ্ছি। আবার এই পাশটায় হলো মাটির যত সুন্দর এই ছোট্ট ছোট্ট গাছ, বনসাই, যে আপেলের যে বড় বড় সাইজ আকৃতি করেছে। আবার ব্যাংকে ছোট বাচ্চারা কয়েন জমাতে পারবে। তারপরে ওই পাশে হচ্ছে ওয়ালমেট, সব কিছু। আবার এখানে দোয়াসুরা সব। আবার এই যে গাছগুলো দেখেন কত সুন্দর, পদ্মা নদীর পাড়ে একদম পদ্মা নদীর মতোই ছোট ছোট গাছগুলো। আর ওই পাশটায় ঘুরছে, কি রিক্সে ও পার হয়ে গেল এখান থেকে। কত সুন্দরভাবে বট গাছের দাড়িগুলো ঝুলে ঝুলে আছে। আর এই পাশটায় তো শত শত ফুচকার চেয়ার, এখানে সবাই বসে ফুচকা খায়। যে মামা তো সব জিনিসপত্র নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। এখানে আইসক্রিম, ফুচকা, চটপটি যা আছে সব পেয়ে যাবেন একসাথে। সবাই আড্ডা দিচ্ছে, বেলুন, এই খেলাধুলা, সব পাখি আছে ভিতরে। কবে কবে ভিড় হয়? আছে আপনার ওই বিশেষ বিশেষ দিন, পয়লা বৈশাখ বা কোনো অনুষ্ঠান, এইসব শুক্রবারের দিন আর বিশেষ বিশেষ দিন ভাইয়ের ভাষায়। ওই বিশেষ বিশেষ দিনগুলোতেই আর কি এখানে জনসমাগম হয়। আর এমনি দিনে তেমন একটা মানুষ আসে না, খুবই কম। আর যারা আসে ইউনিভার্সিটির স্টুডেন্ট বা সবাই মানে বন্ধুবান্ধব সবাই মিলে আড্ডা দিতে আসে, তারাই আর কি এগুলোতে আসে, সময় কাটায়। আবার যেমন দেখছেন আমার পিছন সাইডে যে দেখতে পাচ্ছেন, সবাই যারা টুকিটাকি মানুষজন এসছে, সবাই আড্ডা দিতে এসছে। পড়ালেখা শেষ, বিকাল টাইম, ক্লাস অফ। আবার অনেকে চাকরিজীবী আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সময় কাটাতে আসে। দেখেন কি সুন্দর লাগছে। দেখেন চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনার বাদাম কি বেচা কিনা হচ্ছে না? টুকটাক হয়, এক আধ কেজি বেচা হয় সারাদিন। তাই ব্যবসা নেই। চাচাকে দেখতেই পাচ্ছেন, উনি বাদামের ব্যবসা করছে। উনি এ বয়সেও যে পেশা অবলম্বন করছেন, এই পেশা দিয়ে নিজের জীবিকা নির্বাহ করছেন। অনেকেই সুস্থ সবল হওয়া সত্ত্বেও মানুষের কাছে চেয়ে খায়, অনেকে মানুষের কাছে হাত পেতে খায়, কিন্তু উনি এই বয়সে এসেও দেখেন কি সুন্দর দাড়ি। তারপরে ওনার মানে চেহারার মধ্যেও একটু কষ্ট কষ্ট যে মলিনতা ভাব সবটাই আছে। তো সব মিলিয়ে উনি তারপরেও কারো কাছে না চেয়ে এখানে পদ্মার পাড়ে উনি বাদাম বিক্রি করছেন সম্মানের সহিত। নিজের পেশা, নিজের ব্যবসা। ছোট্ট একটা বাদাম হোক তাও নিজের, ছোট্ট একটা কুড়ে ঘর হোক তাও নিজের, কিন্তু ওই যে বাদাম বিক্রি করে উনি সম্মানের সহিত এখানে ব্যবসা বাণিজ্য করছেন। তা আমাদের উচিত যারা এরকম ছোট ছোট, যারা চেয়ে খায়, তাদের থেকে যারা এরকম ছোট ছোট ব্যবসা করে নিজের জীবিকা নির্বাহ করতে চায়, পরিবারের জন্য কিছু হলেও অবদান রাখতে চায়, তাদের কাছ থেকে আপনার প্রয়োজন না হলেও কিছু কিনবেন। তাহলে হবে কি, আপনারা যে কোনোভাবে মানব সেবায় সহযোগিতা করলেন, তারপরে একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলেন। শুধু দান করলেই যে আপনার মানুষের পাশে দাঁড়ানো হয় এরকম কিছু না। যারা ছোটোখাটো ব্যবসা করে সারাদিন একটা কাস্টমারের আশায় বসে থাকে, তো সেই দরকার পড়লে পুরো, আপনার যদি সামর্থ্য থাকে পুরো গামলাটাই কিনে নিলেন, আর যদি সামর্থ্য না থাকে কিছু হলো কিনে অন্যজনকে উদ্বুদ্ধ করলেন যে এভাবেও সবভাবেই মানুষকে সহযোগিতা করা যায়। তো যাই হোক চাচা, আমাকে 10 টাকার বাদাম দেন।
বেশি নিব না, আমাকে 10 টাকার বাদাম দেন। দেবো বেটা। লবণ থাক, লাগবে না। আচ্ছা। তো চাচা এখানেই পদ্মার পাড়ে এই জায়গাটার নাম কি চাচা? এইখানে ওই বড় খুঁটি পদ্মা পার, বড়খুনি, বড় খুঁটি বালুরঘাট, বড়খুঁটি বালুরঘাট যে পদ্মা পাড়, আপনারা রাজশাহীতে আসলে এখানে যখন ঘুরতে আসবেন চাচাকে এখানে সব সময় পাবেন। তো আসলে অবশ্যই চাচার কাছে বাদাম খাবেন। উনি কারো কাছে হাত পেতে নেয় না, আপনাকে ওনাকে সহযোগিতাও করা লাগবে না, শুধু ওনার প্রোডাক্টটা আপনারা কিনে নেবেন। আপনারা খান না খান, প্রোডাক্টটা কিনবেন, ওনার সহযোগিতা হবে। এরকম চাচার মতো যারা অন্যান্য বিজনেস করে তাদের খাবারও কিনবেন, তাদেরকেও সহযোগিতা করবেন। তাদেরকে টাকা দিয়ে সাহায্য করা থেকে তাদের প্রোডাক্টটা কিনেন, ওনারা এতে বেশি সম্মানিত হয়। আসসালামু আলাইকুম।